বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে জীবনী শক্তি ও এটিপির ভূমিকা এই অংশের আলোচনায় আমরা ফার্স্ট জৈব মুদ্রণে একটু ধারণা নেব। আম, আমাদের সাধারণত প্রত্যেকটা জীব তার জৈবিক কার্যাবলী সম্পূর্ণর জন্য তার জীবদেহের অভ্যন্তর থেকেই যে শক্তি ব্যবহার করে তার পুরো জৈবিক কার্যাবলী সম্পূর্ণ করে, সেই বিশেষ শক্তি কণার অংশটার নামই হলো জৈব মুদ্রা। আর এটি আমাদের এটিপি নামে পরিচিত। এই এটিপির মধ্যে এডিশনাল ট্রাইফসফেট রূপে যে শক্তি অংশটা যুক্ত মানে থাকে, সেটি ভেঙে গিয়ে আমাদের শরীরে কিন্তু শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। আমাদের খাবার হজমের পর যে বিশেষ করে শর্করা অংশ থেকে গ্লুকোজ অংশটা পাই, শেষে শ্বসন প্রক্রিয়া শেষে যে এটিপি তৈরি হয়, যেটি মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত হয়, এবং সেখান থেকেই আমাদের এই শক্তি কিন্তু আমরা পেয়ে থাকি। তো আমাদের ফার্স্ট আলোচনায় আসবে হলো সালোক সংশ্লেষণ। যে প্রক্রিয়ায় কোনো উদ্ভিদ তার সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে নিজস্ব পাতার ক্লোরোফিল এর সাহায্যে পানির অণুকে কাজে লাগিয়ে আর উদ্ভিদের বিভিন্ন অঙ্গ দ্বারা শোষিত কার্বন ডাই অক্সাইড সহ শর্করা জাতীয় খাদ্য উপকরণ তৈরি করে, অর্থাৎ গ্লুকোজ তৈরি করে, উপজাত হিসেবে অক্সিজেন নির্গমন করে, সেই পুরো প্রক্রিয়াকে বলা হয় হলো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ এই ক্রিয়াটি মূলত উদ্ভিদের একটি প্রধান জৈবিক ক্রিয়া। উদ্ভিদ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সমস্ত জীবকুলের জন্য তাদের প্রয়োজনীয় যে খাবারের ব্যবস্থা করার প্রাথমিক কাজটি সম্পন্ন করে। আমরা যে খাদ্য উপকরণগুলো অনেক সময় খেয়ে থাকি, সেগুলো সরাসরি উদ্ভিজ্জ খাবার অথবা পরিবর্তিত আকারে আমাদের কাছে উপস্থাপিত হওয়া উদ্ভিজ্জ খাবার। আমরা হয়তো কেক খাচ্ছি, সেটি কিন্তু ময়দা, আটা, ডিম ইত্যাদি অংশগুলো সমন্বয় করে বানানো হয়েছে। এখানেও কিন্তু উদ্ভিজ্জ উপকরণটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে থাকে। তো ঠিক এইরকম ভাবে আমরা অন্যান্য খাবারের অংশগুলোকে সাধারণত পরিবর্তন করি। এখানে পাতার ভিতরে যে স্পঞ্জি মেসোফিল স্তর, মেসোফিল কোষ, স্ট্রোমা বা পত্ররন্ধ্র, এই অপশনগুলো এখানে দেখানো হয়েছে। আসলে মূল কারণটা হলো এই যে স্ট্রোমা বা পত্ররন্ধ্র, এটা দিয়ে প্রয়োজনীয় কিছু পদার্থ, বিশেষ করে অক্সিজেন প্রবেশ করা, কার্বন ডাই অক্সাইড বের হওয়া, এই কাজটা কিন্তু এখানে হয়। এগুলো সাধারণত দিনের আলোয় প্রহরী কোষ যখন এই পথটাকে শিথিল করে, তখন কিন্তু এই গ্যাসীয় বিনিময়টা সম্পূর্ণ হয়। তো আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় বায়ুতে থাকে প্রায় 0.03 ভাগ হলো কার্বন ডাই অক্সাইড। তো এর চেয়ে পানিতে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে। ঠিক সে কারণে সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে জলজ উদ্ভিদে কিন্তু বেশি হয়। কারণ বায়ুমণ্ডলে আমরা যদি 1000 লিটার বায়ু নিই, তার মধ্যে 3 লিটার থাকে কার্বন ডাই অক্সাইড, আর পানির মধ্যে কিন্তু 100 লিটারের মধ্যে 3 লিটার, তার মানে 10 ভাগ বেশি থাকে। আমাদের যে অক্সিজেন সাপ্লাই করার যে বিষয়টি, এটি আমি নিজেও যখন এই তথ্যটি ফার্স্ট শুনেছি, তখন আমিও বিষয়টাতে একটি বিস্ময় প্রকাশ করেছি। আমি হয়তো ভাবতাম যে পৃথিবীর ভূভাগে যে উদ্ভিদ গুলো আছে সেটাই অক্সিজেনের মেইন সাপ্লায়ার,
কিন্তু পরবর্তীতে এটি তথ্যানুসন্ধান করে দেখা গেল যে বিশাল যে সমুদ্র অংশটি আছে তার অগভীর অংশে জন্মগ্রহণ করা ম্যাক্সিমাম জলজ উদ্ভিদগুলো যারা সালোক সংশ্লেষণের হারটা স্বাভাবিক উদ্ভিদের তুলনায় অনেক অনেক বেশি, এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপাদান হিসেবে অক্সিজেন নির্গমনটা সবচেয়ে বেশি করে। ফলে এই পুরো জীবকুলের অক্সিজেনের মাধ্যমে তার ভারসাম্যগত অবস্থান ঠিক রাখা এখন পর্যন্ত আল্লাহর রহমতে এটি সঠিকভাবে কাজ করছে। এখন আমরা দেখব এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আসলে কি। যে প্রক্রিয়ায় উদ্ভিদ দিনের বেলা সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে ক্লোরোফিলকে কাজে লাগিয়ে তারা পানিকে ভেঙে ফেলে এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড এবং পানির ভেঙে ফেলা অংশ থেকে তারা বিশেষ জৈবিক প্রক্রিয়ায় তোমার গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে এবং উপদান হিসেবে অক্সিজেন নির্গমন করে। এখন এই প্রক্রিয়াকে আমরা প্রথমত দুভাগে ভাগ করি। প্রথম ভাগ হলো আলোক নির্ভরশীল পর্যায়, যেটা এখানে দেয়া আছে। আলোক নির্ভরশীল পর্যায় মানে এই পর্যায়টা সুসম্পন্ন হওয়ার জন্য আলো প্রয়োজন। আলো ছাড়া এই অংশটা ঠিক মতো হতে পারে না। কারণ আমরা যদি এই অংশগুলো নিয়ে পড়ি তাহলে দেখতে পাবো যে সৌরশক্তি থেকে এই এটিপি অংশ শক্তি গ্রহণ করে সে পানির অণুকে ভেঙে দুইটা অংশ তৈরি করে, একটা হলো হাইড্রোজেন আয়ন আর একটা হলো হাইড্রোক্সিন বা এই অক্সিজেন। সে অক্সিজেনকে ইলেকট্রন মানে অক্সিজেন থেকে ইলেকট্রন গ্রহণ করে নিয়ে সে হাইড্রোজেনের কাছে কিন্তু নিয়ে আসে। এই যে ইলেকট্রন ত্যাগ করার পর অক্সিজেন পরমাণু হয়ে উড়ে সে কিন্তু চলে যায়। এইদিকে থাকা হাইড্রোজেন অংশটি পরবর্তীতে তোমার কার্বন ডাই অক্সাইডের সাথে পরিবর্তিত আকারে যুক্ত হয়ে তোমার এই C6H12O6 যে মূল উপকরণটি তারা কিন্তু তৈরি করতে সক্ষম হয়। সুতরাং আলোক পর্যায়ের মূল কাজটাই হলো তোমার পানির অণুকে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেনে আলাদা করা, অক্সিজেনটাকে বায়ুতে ছেড়ে দেয় আর হাইড্রোজেনকে পরবর্তীতে নানাবিধ কাজে ব্যবহার করে। কি বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো এই আলোক পর্যায়ের কাজটা কখনোই অন্ধকারে হবে না অথবা সূর্য ডুবে গেলে হবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় তুমি আলোক নির্ভর অংশ নিয়ে চর্চা করতে পারো বা এর কাজটা প্রত্যক্ষভাবে করতে গেলে উদ্ভিদকে অবশ্যই আলোর সাহায্য নিতে হবে। এখন আলোক নিরপেক্ষ, এই আলোক নিরপেক্ষ অংশটা সাধারণত রাতের বেলা সুসম্পন্ন করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটি দিনের বেলাতেও সম্পূর্ণ হতে পারে। সেক্ষেত্রে এটি সূর্যের আলোর অংশ ব্যবহার করবে না। যেহেতু আলোর অংশকে সে ব্যবহার করে না, সেজন্য এটিকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। আশা করি এটি বুঝছো। তাহলে এখানে এই কি ঘটে, এখানে এখানে এই যে হাইড্রোজেন আয়ন থেকে গেল, সে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে নানাবিধ যে চক্র, ক্যালভিন চক্র, হ্যাস ও স্ল্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ানের অ্যাসিড বিপাক, এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষণ কাজটি সুসম্পন্ন হয় এবং এটা অনেক বেশি ভালো একটা মানে সিস্টেমের মধ্য দিয়ে এটি অগ্রসর হয়। আমরা এই প্রক্রিয়াগুলোর মধ্যে ফার্স্ট দুইটা প্রক্রিয়ার অংশ নিয়ে আলোচনা করব। একটা হলো ক্যালভিন চক্র বা C3 আর এটা শক্তি আত্তীকরণের এটা একটা বিশেষ আবিষ্কারকের নাম অনুসারে এটি হয়েছে। এটা হলো বেনসন ও ব্যাসাম চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র নামে পরিচিত এবং তার এই আবিষ্কারের জন্যই 1961 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। অধিকাংশ উদ্ভিদ এই প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাবার তৈরি করে, যেখানে এই C3 হওয়ার পেছনে মূল কারণটি দাঁড়ায় হলো সেখানকার প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জায়গাটা খেয়াল করো, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড।
ঠিক সেম যেখানে তোমার C4 আছে সেই লাইনটা একটু তুমি যদি মার্কিং করো তাহলে এই দুইটা লাইনের মধ্যে মূল গ্যাপটা খুঁজে পাবা এবং মূল পার্থক্যটা পাবা। এটা হলো, ঠিক আছে। আর এই জায়গায় তুমি দেখো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিড, দুটার মধ্যে কি অনেক কম বেশি না? অস্ট্রীয় বিজ্ঞানী জি স্যার, এটার মধ্যে কম বেশি আছে। হ্যাঁ, ইনি কার্বন বিজারণের যে পথটি আবিষ্কার করেন সেখানকার প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট। হ্যাসো স্ল্যাক এই চক্রটি ক্যালভিন চক্র নামেও পরিচিত। এখানে সালোক সংশ্লেষণের হারটা তুলনামূলকভাবে বেশি হয়। এটা তোমার হলো ঘাস জাতীয় যে উদ্ভিদ আছে, মোথা ঘাস, অ্যামানাস, ভুট্টা, আখ, এই যে বাঁশ, এগুলো কিন্তু এই C4 জাতীয় উদ্ভিদ। এবং তুমি দেখো এই উদ্ভিদের কিন্তু পরিচর্যা অপেক্ষাকৃত কম করলেও কিন্তু এই উদ্ভিদ হয়। ঠিক আছে, এখানে বেশি পরিচর্যার খুব একটা প্রয়োজন পড়ে না এবং দেখবা যে একটু কিছু লাগিয়ে রাখলেই এটা হয়ে থাকে। ভুট্টার গাছ দেখো, তুমি ভুট্টার গাছ আজকে দেখবে একরকম, 2 দিনের মধ্যে দেখবে আর এক রকম হয়ে গেছে, খুব বাড়ে এগুলো। তারপরে ঘাস জাতীয় উদ্ভিদ ইয়েগুলো যেমন বিদেশি ঘাস যারা লাগাইছেন, দেখো না এগুলো, জি স্যার। দেখবে যে আজকে কাটে নিয়ে স্যার ওইভাবে তো, মানে 3 দিন পরে ওইভাবে তো দেখিনি স্যার। বড় হয়ে গেছে। কিন্তু অন্য উদ্ভিদ কিন্তু এই হারে বাড়ে না। কি ঠিক বললাম কি? এটার মূল জি কারণ স্যার। কি জানো? ওটা ওই যে C4 উদ্ভিদ, সে কারণের জন্য। এখন আসো সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। আলো ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া, খাদ্য তৈরি হওয়া এবং সেটুকুকে কাজে লাগানো, এই পুরো সিস্টেম কিন্তু তোমার ভেঙে পড়বে। কারণ আমরা যতই তাকে ভালোভাবে ওখানে আহ এই কাজটি সুসম্পন্ন করতে দেওয়া হোক না কেন, আলো ছাড়া কোনো ক্রমে পত্ররন্ধ্রের মুখ খুলবে না এবং ওই দিক দিয়ে প্রয়োজনীয় পদার্থ যাওয়া আসা করতে পারবে না। আবার আলো সাহায্য ছাড়া ক্লোরোফিল কোনো ক্রমেই পানির অণুকে ভাঙতে পারবে না। সুতরাং আলো অপরিহার্য একটি অংশ। কিন্তু আলোর একটা নির্দিষ্ট সীমার কথা এখানে উল্লেখ আছে, 400 থেকে 440। এটা 600, সরি আমি 400 থেকে 480, এবং এটি যদি আরো 200 বাড়িয়ে 680 পর্যন্ত বৃদ্ধি করা হয় তাহলেও এটি হয়তো তেমন কোনো সমস্যা অনেক সময় তৈরি করে না। কিন্তু যত বেশি কম মানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে, মানে ন্যানোমিটার হবে, তত কিন্তু সালোক সংশ্লেষণের হারের উপর তার একটা প্রভাব পড়বে। এই বিষয়টা এখানে উল্লেখ আছে। এখন সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ। প্রভাবক মানে কি? যারা প্রভাবিত করে। যেমন আছে আলো, আলো নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। এটা আছে কার্বন ডাই অক্সাইড। তোমরা নিশ্চয়ই জানো যে কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ভালোভাবে সম্পন্ন হয় না। তো এটি কিন্তু অ্যাভেলেবল নয়। যখন প্রচুর পরিমাণে পরিবেশগত সমস্যা না থাকে তখন বায়ুতে জলীয় এই কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করা, সেগুলোকে উদ্ভিদকে প্রদান করা, এটি অনেক ক্ষেত্রেই মানে সহজ। কিন্তু প্রশ্ন হলো এই বায়ু থেকে কার্বন ডাই অক্সাইডকে কি প্রক্রিয়ায় সংগ্রহ করব? এই সংগ্রহ করার প্রক্রিয়াটা কিন্তু অত সহজ না যে আমরা যেভাবে ভাবলাম দেখতে নিলাম, তাকে দিয়ে দিলাম, সে সুস্থ হয়ে গেল। কিন্তু ওইভাবে এটি হয় না। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইড একটা পরিমিত মাত্রায় বায়ুতে থাকবে। কোনো কারণে যদি এর মাত্রা বাড়ে তাহলে কিন্তু দেহের পানির সংস্পর্শে আসলেই ওই পানির অংশ অ্যাসিডে পরিণত হবে এবং দেহের অংশ পুড়ে যাওয়ার কিন্তু একটা ঝুঁকি তৈরি হবে। এরপরে তাপমাত্রা। তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিসর হলেই কিন্তু এরা কাজ, এদের পুরো সিস্টেমটা ভালো চলবে। সাধারণত 22 এবং 35 তাপমাত্রার মধ্যে এই সিস্টেমটি ভালো কাজ করে। 22-এর নিচে অথবা 35-এর চেয়ে বেশি হলে কিন্তু এই সিস্টেম খুব ভালো কাজ করবে। পানি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে শর্করা তৈরির উদ্দেশ্য হলো কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে প্রয়োজনীয় পরিমাণে হাইড্রোজেন আয়ন যেগুলো সংগ্রহ করে নিয়ে সেখান থেকে কিন্তু পানি তৈরি করার একটা বিষয় হতে পারে। পানি ঘাটতির ফলে প্রয়োজনীয় মানে পত্ররন্ধ্রের যে রক্ষী কোষ সেটি স্ফীত হয়ে
তার এমন অবস্থা হয় যে তিনি একবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। ফলে তার বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড বাধাগ্রস্ত হয় এবং অধিক পরিমাণে ঘাটতির কারণে এনজাইমের সক্রিয়তা সেটিও নষ্ট হয়ে যায়। এরপর আছে অক্সিজেন। সর্বাবস্থায় যে কোনো জীবের প্রতি মুহূর্তে নিজের জীবনের অস্তিত্বকে টিকে রাখার জন্য অক্সিজেন তার অপরিহার্য। অক্সিজেনের ঘনত্ব কমে গেলে সালোক সংশ্লেষণের যে সার্বিক পরিমাণ এটি কিন্তু বাধাগ্রস্ত হবে। খনিজ পদার্থ, ক্লোরোফিলের প্রধান উপকরণ হলো নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। আমরা যদি এই জাতীয় খাবার বা এই জাতীয় অংশগুলো ব্যবহার করি এবং প্রয়োজনীয় যে অপশনগুলো আছে সেটি যদি দেখি, তাহলে দেখা যাবে যে আমাদের এই প্রক্রিয়ার হারটা অনেক অনেক বেশি হয়ে যাবে। লাস্ট হলো রাসায়নিক পদার্থ। বাতাসে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন বিষাক্ত গ্যাসের প্রভাবেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। আজকে লাস্ট পড়া সেটি হলো অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ মানে গাছের ভিতরে কি কি অংশ আছে, যেটি যেমন ধরো ক্লোরোফিল নিয়ে আলোচনা, সেটা অলরেডি হয়েছে। পাতার বয়স ও সংখ্যা। সাধারণত পাতাগুলো যদি মাঝ বয়সী হয় এবং সুস্থ সবল থাকে তাহলে এটি ভালো কাজ করে, বাট খুবই কম বয়স অথবা খুবই বেশি বয়সে এই কাজগুলো কিন্তু এভাবে করা সম্ভব হয় না। তো এখন দেখো, শর্করার পরিমাণ। সালোক সংশ্লেষণ চলাকালীন সময়ে যদি শর্করার পরিমাণ কম থাকে তাহলে সালোক সংশ্লেষণ দ্রুত সম্পূর্ণ করার কিন্তু একটা তাগিদ তৈরি হবে। শর্করার পরিমাণ, সালোক সংশ্লেষণ চলাকালীন সময়ে শর্করার পরিবহন কম হলে তা সেখান থেকে জমা থাকে। বিকেলে পাতায় বেশি শর্করা জাতীয় খাদ্য জমা হয় বলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হারটা কিন্তু অনেক অনেক ধীরে ধীরে হয়। পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে পারে, কারণ এই প্রক্রিয়ায় পটাশিয়াম একটি অনুঘটক হিসেবে কাজ করে। এনজাইমিনে বলা হয়েছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন। এনজাইম হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, সেটি আমাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটি গ্রহণ করা উচিত। তো এই মোটামুটি এখানে কিন্তু শেষ। আগামী দিন এরপর থেকে ইনশাল্লাহ পড়াবো। আহ তুমি তাহলে এই পড়াগুলো নিজস্ব ভাবে রেডি করো এবং পড়াগুলো সুন্দরভাবে পড়ো। আর কোথাও যদি কোনো প্রবলেম বের হয় কোনো টপিকস বা কোনো অংশ থেকে, সেটি আমাকে সরাসরি দেখাই দিও। ঠিক আছে? জি স্যার, আমি জানাবো, সমস্যা নেই। হ্যাঁ, তুমি বিশেষ করে এই যে অন্ধকার অংশটি ভালোভাবে পড়ো, তাতে তোমার অন্য অংশের উপর চাপ তখন ইনশাল্লাহ মনে হবে না। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।